আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ৩৭ বছরের ঐতিহ্য ভেঙে আড়ালে খামেনি, বিশ্বজুড়ে জল্পনা। আস্থার সংকটে মাস্কাট বৈঠক। সরাসরি আলাপেও গলল না ইরান যুক্তরাষ্ট্রের বরফ। ইউক্রেনকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের ভাগ্য এখন ইসরায়েলি অনুমতির হাতে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মার্কিন হামলার হুমকির মুখে এবং পারস্য উপসাগরে ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার দীর্ঘ ৩৭ বছরের এক ঐতিহ্য ভেঙেছেন। ১৯৮৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে খামেনি প্রতি বছর ৮ ফেব্রুয়ারি বিমানবাহিনীর কমান্ডারের সঙ্গে বার্ষিক সাক্ষাতে মিলিত হতেন, এমনকি যা করোনা মহামারীর সময়ও বজায় ছিল। কিন্তু এই বছর সেই নিয়মিত প্রথা ভেঙে খামেনির পরিবর্তে সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাভি বিমানবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। এই অনুপস্থিতিকে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে যে মার্কিন সামরিক হুমকির মুখে খামেনি হয়তো সরাসরি জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন, অথবা জাতীয় নিরাপত্তার কোনো অতি গুরুত্বপূর্ণ বিষয়ে গভীরভাবে ব্যস্ত রয়েছেন। ১৯৭৯ সালের ৮ ফেব্রুয়ারি একদল বিমানবাহিনীর কর্মকর্তা রুহুল্লাহ খোমেনির প্রতি আনুগত্য প্রকাশ করে পাহলভি রাজবংশের পতনে ভূমিকা রেখেছিলেন। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর এই বার্ষিক সাক্ষাতের আয়োজন করা হয়। তবে এবার খামেনির অনুপস্থিতি এমন এক সময় ঘটল যখন তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে জানুয়ারির শেষ দিকে আরব সাগরে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন এবং জর্ডানে অত্যাধুনিক যুদ্ধবিমান ও ড্রোন পাঠানোর ফলে ইরানে সম্ভাব্য মার্কিন বিমান হামলার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান বারবার সতর্ক করে আসছে যে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হামলা মধ্যপ্রাচ্য জুড়ে এক ভয়াবহ যুদ্ধের জন্ম দেবে। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে দুই দেশ আলোচনায় বসলেও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব নিয়ে মতবিরোধ এখনও কাটেনি। ট্রাম্প প্রশাসন ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বজায় রেখেছে এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রেখেছে। এই প্রেক্ষাপটে খামেনির মতো একজন শীর্ষ নেতার প্রথাগত অনুষ্ঠানে অনুপস্থিত থাকা ইরানের অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রতিরক্ষা কৌশলে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনী ও বিমানবাহিনীর ব্যাপক উপস্থিতির পাশাপাশি গোয়েন্দা ড্রোন ও নজরদারি বিমানের আনাগোনা তেহরানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ওমানে পরোক্ষ আলোচনা চললেও আস্থার সংকট প্রকট। খামেনির এই রহস্যময় অনুপস্থিতি ইরানের সাধারণ জনগণের মধ্যে যেমন উদ্বেগের সৃষ্টি করেছে, তেমনি বিশ্ব রাজনীতিতেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন জানার বিষয়, ইরান কি বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি পর্দার আড়ালে নতুন কোনো কূটনৈতিক চাল চালছে? ওমানের মাস্কাটে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উচ্চ পর্যায়ের আলোচনা কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে না পারলেও খাদের কিনারে থাকা কূটনীতিকে নতুন করে অক্সিজেন দিয়েছে। গত শুক্রবার ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল গত বছরের জুন মাসে ইরানি পারমাণবিক কেন্দ্রে মার্কিন ইসরায়েলি হামলার পর দুই দেশের মধ্যে প্রথম সরাসরি ও উচ্চ পর্যায়ের সংযোগ। যদিও দুপক্ষই তাদের নিজ নিজ অবস্থানে অনড় ছিল, ইরান চেয়েছে কেবল পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা করতে, আর যুক্তরাষ্ট্র চেয়েছে ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর বিষয়কেও অন্তর্ভুক্ত করতে। তথাপি পরবর্তী বৈঠকের ব্যাপারে একমত হওয়াকে একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। মাস্কাটে এই আলোচনার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল আলোচনার টেবিলে সামরিক উপস্থিতির ছায়া। মার্কিন প্রতিনিধি দলে প্রথমবারের মতো ইউএস সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার পূর্ণ সামরিক পোশাকে উপস্থিত ছিলেন। আলোচনার ঠিক কয়েকদিন আগেই আরব সাগরে অবস্থানরত মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনের দিকে ধেয়ে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করে মার্কিন বাহিনী।
তেহরানের মতে হুমকির মুখে এই কূটনীতি একটি আল্টিমেটাম ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এই বৈঠককে খুব ভালো বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন যে ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে আছে, কারণ এর অন্যথা হলে ফল হবে অত্যন্ত ভয়াবহ। আলোচনার পেছনের সারিতে ওমানি মধ্যস্থতাকারীদের বাইরেও মিশর, তুরস্ক এবং কাতার একটি ফ্রেমওয়ার্ক প্রস্তাব করেছে বলে জানা গেছে। এই প্রস্তাব অনুযায়ী ইরানকে ৩ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখা এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর কথা বলা হয়েছে। যদিও ইরান এই প্রস্তাবগুলো নাকচ করে দিয়েছে, তবে একটি বড় পরিবর্তন দেখা গেছে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশেনারের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সরাসরি সাক্ষাতের মাধ্যমে। দীর্ঘদিনের পরোক্ষ আলোচনার প্রথা ভেঙে এই সরাসরি যোগাযোগ ইঙ্গিত দেয় যে দুই পক্ষই বার্গেনিংয়ের ক্ষেত্রে আরও কারিগরি ও গভীর স্তরে যেতে চাইছে। তবে আস্থার সংকট এখনও এই আলোচনার সবচেয়ে বড় বাধা। মাস্কাট ডায়ালগের কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি তেলের ব্যবসার ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে, যা তেহরানের কাছে আলোচনার আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে। আগামী কয়েক সপ্তাহ নির্ধারণ করবে এই মাস্কাট ডায়ালগ কি আসলেই কোনো টেকসই চুক্তির ভিত্তি স্থাপন করল, নাকি এটি কেবল বড় ধরনের সামরিক সংঘাতের আগে কিছুটা সময় কেনা। আস্থার শূন্যতা এবং সামরিক চাপ থাকা সত্ত্বেও দুই পক্ষই যে পুনরায় বসতে রাজি হয়েছে, সেটিই আপাতত মধ্যপ্রাচ্যের অস্থির ভূরাজনীতিতে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে। ইউক্রেনকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের দুজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মার্কিন প্রতিনিধি দলে ছিলেন। রোববার ৮ ফেব্রুয়ারি ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, আবুধাবির সেই বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও কথা হয়েছে এবং ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা ইউক্রেনকে দ্রুত নির্বাচনের ব্যাপারে তাগিদা দিয়েছেন। রয়টার্সকে ট্রাম্প প্রশাসনের ওই কর্মকর্তা বলেন, আমরা ইউক্রেনের প্রতিনিধিদের বলেছি যে আমরা দ্রুত এই যুদ্ধের অবসান ঘটাতে চাই, আমাদের হাতে বেশি সময় নেই। এ ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির দপ্তরের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে কোনো মুখপাত্র মন্তব্য করতে চাননি। প্রসঙ্গত ২০১৯ সালের মে মাসের নির্বাচনে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন জেলেনস্কি। তার সাংবিধানিক মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের মে মাসে। তবে মেয়াদ শেষ হওয়ার পরও একের পর এক ডিক্রি জারি করে সামরিক শাসনের মেয়াদ বাড়িয়ে এখনও ক্ষমতায় আছেন তিনি। অধিকৃত গাজা উপত্যকায় ইসরায়েলের সীমান্ত অবরোধ ও চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ এখন আর কেবল সাময়িক কোনো নিরাপত্তা ব্যবস্থা নয়, বরং এটি ফিলিস্তিনিদের ওপর সম্মিলিত শাস্তির এক স্থায়ী হাতিয়ারে পরিণত হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর গাজার সীমান্ত পারাপারের নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি ইসরায়েলের হাতে চলে গেছে। এর ফলে গাজাবাসের জীবনধারণ, খাদ্য সরবরাহ এবং জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তির মতো মৌলিক অধিকারগুলো এখন পুরোপুরি ইসরায়েলি অনুমতির ওপর নির্ভরশীল। বিশেষ করে ২০২৪ সালের মে মাসে রাফা সীমান্ত পারাপারের ফিলিস্তিনি অংশের নিয়ন্ত্রণ ইসরায়েল নেওয়ার পর থেকে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দীর্ঘকাল ধরে গাজার বহির্বিশ্বের সঙ্গে সংযোগের একমাত্র পথ হিসেবে পরিচিত এই সীমান্তটি বন্ধ করে দেওয়ায় মানবিক সহায়তার ট্রাকগুলো আটকা পড়ে আছে এবং নষ্ট হচ্ছে টন টন খাদ্যসামগ্রী। বর্তমানে মুমূর্ষু রোগী, শিক্ষার্থী বা যুদ্ধাহতদের গাজা ত্যাগের বিষয়টি একটি অত্যন্ত জটিল ও ধীরগতির প্রক্রিয়ায় পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বর্তমানে গাজায় ১৮,৫০০-র বেশি রোগী জরুরি ভিত্তিতে বিদেশে চিকিৎসার অপেক্ষায় থাকলেও মাত্র অল্প কয়েকজনকে সীমান্ত পার হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে চলাচলের এই নিয়ন্ত্রণ মূলত গাজাকে একটি স্থায়ী অবরোধের মধ্যে রাখার কৌশল। গত ১ বছরে বিদেশের হাসপাতালে উন্নত চিকিৎসার অপেক্ষায় থাকা অন্তত ১,৬০০ ফিলিস্তিনি গাজার ভেতরেই মারা গেছেন। এমনকি যখন সীমিত আকারে সীমান্ত খোলা হয়, তখন ইসরায়েলি বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় গাজাবাসীদের।
বিশেষজ্ঞরা বলছেন এই নীতি কেবল ভ্রমণের স্বাধীনতাই কেড়ে নেয়নি, বরং এটি গাজার শিক্ষা, অর্থনীতি এবং পারিবারিক বন্ধনকেও ধ্বংস করে দিচ্ছে। 2007 সাল থেকে শুরু হওয়া এই অবরোধ বর্তমানে এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে গাজার উত্তর অংশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। জাতিসংঘ বারবার সতর্ক করেছে যে মানবিক সহায়তা পৌঁছানোর পথে ইসরায়েলি সামরিক বাহিনীর বাধা ও সড়ক বন্ধ করে রাখার ফলে গাজার সাধারণ মানুষ চরম খাদ্য সংকটে ভুগছে। মানবাধিকার কর্মীদের মতে ইসরায়েল চলাচলের স্বাধীনতাকে নিয়ন্ত্রণের মাধ্যমে গাজাবাসীকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং যুদ্ধপরাজের শামিল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।